নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরই মধ্যে সিইসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন। বিকেল ৪টায় ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। বলেন, রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, গণনা পদ্ধতি, প্রবাসীদের ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আগামীকাল ১১ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয় কিভাবে আমরা করব সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছিলেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন। দুপুর ৩টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেখানে পদত্যাগের বিষয়টিও ওঠে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এ ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর ২ ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই। দর্শক, আমরা এই মুহূর্তে খবর পেয়েছি পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির স্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা ১১ আসনে, আক্তার হোসেন রংপুর ৪ আসনে, ঢাকা ১৮ আসন থেকে নির্বাচন করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১ আসনে, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসনে, ঢাকা ৯ আসনে নির্বাচন করবেন তাসনিম জারা। ১২৫ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি, তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। হেভিওয়েটদের মধ্যে ঢাকা ১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, নিজ এলাকা পঞ্চগড় ১ আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ লড়বেন কুমিল্লা ৪ থেকে। তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাজনুবা জাবিন, ঢাকা ১৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লাহ। যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রাপ্ত হবেন তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন, শাপলাকলিতে ভোট চাইবেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান, এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না। ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটাকে বলছেন, আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার।
নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। বাকি আসনগুলোয় ধাপে ধাপে মনোনয়ন দেয়া হবে জানান তিনি। আমরা বলবো আপনারা হ্যাঁ এর পক্ষে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদীর পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার। চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা যায়। যেখানে একেবারে চাঙ্গা পুলিশের মনোভাব। কেমন আছো তোমরা? আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। এটিকে নতুন বাংলাদেশ করার সুযোগ হিসেবে উল্লেখ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আদেশও দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ সরকার বলতে যে জিনিস, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউএনএদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকার বলতে যা বোঝায় তা হলো তোমরা, আমার সামনে আজকে যারা আছো তারাই হলো বাংলাদেশ সরকার। ইউএনওদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। কাজে আমরা সেটার সঙ্গে তুলনা করছি না, তুলনা করার কোনো কারণ নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। কাজে সেখানেও যদি আমরা গলত করে ফেলি তাহলে ওটা তো আবার গোলমাল হয়ে যাবে। 100 বছরের জন্য যেটা আমরা করছি সেটা তো গোলমাল দেখা দেবে। কাজে আমাদের কাজ হলো দুটাতেই আমরা গুরুত্ব দেব, নির্বাচনের জন্য গুরুত্ব দেব, যেটা 5 বছরের নির্বাচন, সৎ প্রার্থী আসুক, এটা আমরা চাই, সেটা জনগণের বিচারের বিষয়। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে যে যেভাবে ভোট দিতে চায় সেভাবে ভোট দেয়। নির্বাচনের তফসিল ঘোষণা হলে কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আজকেই তফসিল ঘোষণা হয়ে যাবে অথবা আগামীকাল হবে, এর মধ্যে তুমি তারিখগুলো জেনে যাবে। তোমার নিজের ক্যালেন্ডার তুমি নিজে ঠিক করে ফেলো। আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রতিদিনের করণীয় সম্বন্ধে তুমি একটা তালিকা বানিয়ে ফেলো, যে তালিকা ধরে ধরে তুমি অগ্রসর হবে। তুমি একা অগ্রসর হলে হবে না, তোমার টিমকে অগ্রসর হতে হবে। ইউএনওদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে যাতে আর কোনোদিন এরকম হতে না পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল থাকছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে। রায়ের পর রিটকারী আইনজীবী জানান, আগামী 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করতে হবে। পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, রায়ের বিষয়ে লিখিতভাবে জানাবেন ইসিকে। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন বহাল থাকায় আদালত প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বাগেরহাট জেলার মানুষের। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলায় 4টি আসন বহালের পক্ষে মত দেন। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ না করায় এখন থেকে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি।
পরে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারী আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। এদিকে ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন সংখ্যা 1টি বাড়িয়ে 6টি করা হয়। এখন আপিল বিভাগের রায় বাস্তবায়ন করতে হবে ইসিকে। আমি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো। আপনারা জানেন যে আপিল বিভাগের একটা আদেশ বা একটা রায় হওয়ার পরে রিভিউ করার একটা অপশন থাকে। আমি জানি না, এটা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় 300 আসনের মধ্যে 39টির সীমানা পুনর্নির্ধারণ করে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের 1টি আসন কমিয়ে গাজীপুরে 1টি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের 1টি আসনের বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 4র্থ দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না তার দল। স্বৈরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীদের নয়, সাধারণ মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, দেশকে প্রত্যেকবার বিএনপি রক্ষা করেছে, মানুষের কাছে গিয়ে এবারও রক্ষা করতে হবে। ধানের শীষকে জেতানোর বিকল্প নেই, যার মধ্য দিয়ে জনগণ ও দেশকে রক্ষা করতে হবে। এজন্য জনগণের কাছে বিএনপির দেশ করা পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5 থেকে 6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির ওপর, বাড়ছে ক্রিটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি, তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া, যেমনটা জানাচ্ছিলাম। হাসপাতালের সামনে এই মুহূর্তে আছেন সহকর্মী রেদওয়ান। সবশেষ খবর জানবো রেদওয়ানের কাছ থেকে। রেদওয়ান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে কোনো রকম তথ্য পেয়েছেন কিনা? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোহার, সংশ্লিষ্ট চিকিৎসকরা যেটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার অবস্থা একেবারে অপরিবর্তিত, কেননা গত কয়েকদিন ধরে আমরা যেটি শুনছিলাম যে প্রতিদিনই কিন্তু 5 থেকে 6টি মেডিকেল নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে, এবং সেই দিকে বড় যে চ্যালেঞ্জটির কথা আপনি বলছিলেন সেটি হচ্ছে কিডনি এবং লিভার জটিলতা। সেটির যে বিপরীতমুখী যে চিকিৎসা প্রক্রিয়া, অর্থাৎ যদি লিভারের নিরাময়ের জন্য যে কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে সেটি কিন্তু বিপরীত প্রতিক্রিয়া করছে কিডনি জটিলতার জন্য। সেক্ষেত্রে প্রতিনিয়তই ডায়ালিসিসের মাধ্যমে সেই সমস্যাগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আরও যেসব জটিল সমস্যাগুলো তার রয়েছে সেগুলো নিরাময়ের জন্য কিন্তু প্রতিদিন চিকিৎসকের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডরা তাদের বৈঠক করে বিভিন্ন চিকিৎসকের পরামর্শে সেই চিকিৎসা প্রক্রিয়াগুলো কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি তার এই সার্বিক চিকিৎসা বিষয়ে যেই জিনিসটি সমন্বয় করছিলেন ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই 5:30 নাগাদ তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন, এবং তার পরপরই কিন্তু আমরা দেখেছি
দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এই সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং তার পরবর্তীতে তার সবশেষ যে স্বাস্থ্যগত আপডেট সেটি জানানোর জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি আজকে সন্ধ্যা নাগাদ আমাদেরকে আরও একটি আপডেটেড ব্রিফ করবেন, যেটির মাধ্যমে আসলে পরিষ্কার হওয়া যাবে। এখনও বলা হচ্ছিল যে তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি রেডি আছে সেটিতে তিনি আসলে ফ্লাই করতে পারবেন কিনা কিংবা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। সোহাগ। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কি কারণে অবরোধ, কি হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, মূলত দুপুর 2টার পর থেকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে মূলত সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা দলবদ্ধভাবে এখানে আসেন এবং মূলত তাদের যে দাবিতে সচিবালয়ের যারা এখানে কাজ করেন তারা বেশ ঝুঁকি নিয়েই কাজ করেন এমন দাবি করে তারা ঝুঁকি ভাতার বা একটি ভাতার দাবি করে আসছিলেন। তারা বলছেন যে এই ভাতার কথা তারা 1.5 বছর আগে থেকে বলে আসছিলেন। আসে এই সরকার যখন দায়িত্ব নেয় তখন থেকে, তারপরে মূলত অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এখন মূলত কালকে একটি ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে মূলত আজকে দুপুরের পর থেকে কর্মচারীরা মূলত এখানে জড়ো হন। তাদের সংখ্যা যদি এই ভাতার যে আশ্বাসটি দেওয়া হয়েছিল সেটি যদি আজকে জিও না হয় তাহলে আগামীকালকে যে তফসিল হওয়ার কথা রয়েছে তফসিলের পরে সেটি আর সম্ভব হবে না। সে কারণেই মূলত আজকে কর্মকর্তা কর্মচারীরা এখানে দুপুরের পর থেকে 2:30টার পর থেকে জড়ো হয়েছেন এবং এখন পর্যন্ত এখানেই অবস্থান করছেন এবং যার কারণে সচিবালয়ের অর্থ উপদেষ্টার যে দপ্তর সেই দপ্তর থেকে তিনি এখন পর্যন্ত সেখানে অবরুদ্ধ হয়ে আছেন এবং কিছুক্ষণ পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের কর্মকর্তা কর্মচারীদের যে নেতারা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল উপদেষ্টার কার্যালয়ে ঢুকেছেন। সেই ঘণ্টাখানেক ধরে তারা আলাপ আলোচনা করছেন, সেখান থেকে হয়তো কোনো কিছু বিষয়টি একটি সমাধান আসতে পারে এবং তারপরেও এখানে যারা আন্দোলন করছেন নেতারা বৈঠকটি হয়তো কিছুক্ষণ আগে শেষ করেছেন। তারা যারা আন্দোলন করছেন তাদেরকে শান্ত থাকার জন্য বলছেন, কিন্তু বিক্ষিপ্ত না হন সেই চেষ্টাটি করছেন, কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন এমন কথা শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা। বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই দাবি করে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই বলে জানান তৌহিদ হোসেন। 2021 সালের 10 ডিসেম্বর 7 কর্মকর্তা সহ এলিট ফোর্স র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরও বাহিনীর উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গেল 11 মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 29 জন। এসব নিয়ে সরকার চাপে কিনা মানবাধিকার দিবসে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয় এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। 100% কমিটমেন্টের পরেও হয়তো 100% সবসময় ফলাফল পাওয়া যায় না, এটা হতে পারে, কিন্তু আপনারা বিরাট ইমপ্রুভমেন্ট সবাই লক্ষ্য করেছে, আমি শিওর যে আপনারাও লক্ষ্য করেছেন। আর ওইটা যেটা প্রথমে যেটা বলছিলেন এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু পেয়েছি। ডিটেলস আমি বলতে পারবো না, যেহেতু আমার কাছে তত ডিটেলস তথ্য নেই। হোম মিনিস্ট্রি হয়তো আরও ভালো বলতে পারবে। কোনো প্রতিষ্ঠান অন্তত আমার লেভেল পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন এখন পর্যন্ত আমি পাইনি। জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর মানবাধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি সংস্থা বিলুপ্তির যে সুপারিশ করেছিল তা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তৌহিদ হোসেন। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকবেন। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এবং শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর গুঞ্জন ও রাশিয়ার প্রেসিডেন্টের দিল্লি সফরের প্রসঙ্গও আসে ব্রিফিংয়ে। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো। এটাও তো আমার কিছু করার নেই বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। উপদেষ্টা আবারও বলেন, ভুয়া কাগজপত্রের কারণেই ইউরোপের দেশসহ আরও অনেক দেশে ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। ইমেজের ক্ষতি হয়েছে বলেই এই ঘটনাটা ঘটছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটা আবার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। আবার নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। থ্যাংক ইউ। এই ছিল। এনি কোশ্চেন? এই বিষয়টা পুরোপুরি প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন। আমি পদত্যাগপত্র দেখিনি। এনি কোশ্চেন? এগুলো আপনারা ওনাদেরকে যখন ওনাদের সাথে কথা বলবেন, আপনারা ওনাদের সাথে এই বিষয়ে আলাপ করবেন। নির্বাচন নিয়ে নানা কথাবার্তা ছিল, নির্বাচন হবে না, কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে নির্বাচন আগামীকালকে, যদি আপনি যেমনটা বলছিলেন যে আগামীকাল নির্বাচন তফসিল ঘোষণার কথা রয়েছে, সার্বিকভাবে আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন? এই যে এত যন্ত্রণা নানা জনের নানা কথা, নির্বাচন আদৌ হবে কিনা? আমরা সরকারের তরফ থেকে সবসময় একই কথা বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আমাদের সরকার বলছে। এবং আমরা যখন গ্রামে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে যাই, আমরা দেখেছি সেখানেও নির্বাচনের জোয়ার বইছে। কিন্তু সমস্যা হয়েছে যে কিছু কিছু তথাকথিত কমেন্টেটর যারা ইউটিউবে বা বিভিন্ন টিভিতে বসে এই কনফিউশনগুলো ছড়িয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে তথাকথিত কিছু সিনিয়র সাংবাদিকও আছেন, তারা প্রতি মুহূর্তে এই কথা, এতে হয়তোবা আমরা দেখেছি যে এতে ওনারা হয়তো কিছু এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই। কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে। আজকে উনি সারা বাংলাদেশের যত ইউএনও আছে তাদেরকে উদ্দেশ্যে উনি অ্যাড্রেস করেছেন। উনি নির্বাচনের গুরুত্ব আবারও বলেছেন এবং এটা যে ঐতিহাসিক এবং স্মরণীয় নির্বাচন, এই বিষয়ে সবাইকে বলেছেন যে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিভিন্ন দাবিতে রাজধানীর প্রগতি সরণির সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। সহকর্মী রিয়ান রাফতি খোঁজ রাখছেন, আরও জানাবেন তিনি। রিয়ান, ঠিক অফিস ছুটির সময় সড়কের অবস্থা কেমন দেখছেন? অবরোধকারীরা সবশেষ কি বলেছেন?
এই মুহূর্তে আমি অবস্থান করছি যমুনা ফিউচার পার্কের সামনে। সেখানে কিন্তু দুই পাশের রাস্তায় এখন অবরুদ্ধ আছে। অবরুদ্ধ কেন আছে সেটা আমি আপনাদের বলছি। মোবাইল ফোনের ওপর যে ভ্যাট নির্ধারণ করা হয়েছিল 57% ভ্যাট, সেটার দাবিতে, সেটা যে অযৌক্তিক দাবি বলে মনে করছেন যে মোবাইল ব্যবসায়ীরা, তারাই কিন্তু এখন আছেন এই রাস্তায় এবং তারা রাস্তা অবরোধ করে তাদের যে যথার্থতা, তাদের যথার্থ যে সম্মাননাটুকু দরকার, তাদের যে দাবি দেওয়া আছে সেটিগুলোই কিন্তু তারা এখানে প্রকাশ করছেন। কারণ তারা ভাবছেন যে মোবাইল ফোনের উপর যদি 57% ভ্যাট দেওয়া হয়, এটা কোথাও নেই। তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট এখন পর্যন্ত কার্যকর আছে। তারা সেই দাবিতেই আছেন যে আমাদেরকে অ্যাটলিস্ট 20%ও যদি দেওয়া হয় সেটা আমরা পূরণ করব, বা আমরা যেভাবে ফোনের ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আমরা যেন চালিয়ে যেতে পারি। ক্রেতা এবং বিক্রেতা সবাই যেন তারা নির্বিঘ্নে ফোন কিনতে পারে, ফোন ইউজ করতে পারে, সেটা যেন তারা নিশ্চিত করতে পারেন। সেই জন্যই কিন্তু তারা এখন এই রাস্তায় নেমেছেন। আমি যদি আপনাদের আশেপাশে একটু দেখাই, এখানে কিন্তু অনেকেই আছেন যারা মোবাইলের ব্যবসা করেন, একমাত্র এটাই তাদের সম্বল। এই মোবাইল ব্যবসা করে কিন্তু তাদের পরিবার চালাচ্ছেন এবং সেই সাথে তারা ঢাকায় থাকছেন, তাদের গ্রামে তাদের ফ্যামিলি আছে, সবাইকে মিলিয়েই কিন্তু তাদের থাকতে হচ্ছে। আমরা যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই, আজকে যেমনটা আমি শুনছিলাম যে আজকে একটা মিটিং হয়েছিল যেখানে তাদের ফেভারে তাদের যে দাবিগুলো আছে সেগুলো সেখানে উত্থাপন করার কিন্তু একটা ইয়ে ছিল, কিন্তু তাদের ফেভারে তারা যে দাবিগুলো চায় সেগুলো কিন্তু আসেনি আজকের এই মিটিংয়ে। ফলপ্রসূ কোনো ফলাফল আসেনি তাদের পক্ষে। আমরা একটু তাদের কাছ থেকে জানবো যে কয়েকদিন আগেও কিন্তু এখানে সেম আন্দোলনটাই হয়েছিল, আপনারা আন্দোলনে নেমেছিলেন, আপনাদের দাবি দাওয়া পেশ করেছিলেন। এরপর জানানো হয়েছিল যে সেখান থেকে একটা মিটিং হবে, সেখানে আপনাদের দাবিগুলো নিয়ে কথা বলা হবে। আজকে মিটিং হয়েছে, এখন আপনাদের এই মাঠের অবস্থা নিয়ে যদি আপনারা একটু বলতেন। আমরা সকাল থেকেই কিন্তু যমুনার ভিতরে আমাদের সকল ব্যবসায়ী, সকল স্টাফ সবাই কিন্তু যমুনার ভিতরে আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন হয়তো আমরা কিন্তু কোনো চিল্লাচিল্লি হইলা কিছুই করি নাই। কেননা আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, একটা ভালো নিউজ আসবে। আমরা এই যে আজকে ইনশাল্লাহ আজকে অনেকবার বলছে আমরা কিন্তু এই শুরু থেকে এক মাসের বেশি হয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোনো আন্দোলন দেখবেন 1 মাস সময় দিয়ে রাস্তা নামা হয় না। আমরা 1 মাস সময় দিয়ে এরপর রাস্তা নামছি। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী এখানে লোনে জড়িত ভাই। এই যে কোটি কোটি টাকা লোন, এগুলো আমরা দিতে পারবো না একটা সময়। তখন লোনগুলো যে দিতে পারবো না, আমাদের সুইসাইড করা ছাড়া কোনো অবস্থান নাই আমাদের এখানে। আচ্ছা দর্শক, আমরা আসলে তাদের কাছ থেকে কথাগুলো শুনে যেটা বুঝতে পারছি যে তাদের দাবি একটাই যে ভ্যাট যেটা আছে ভ্যাট অবশ্যই তারা দিবেন, যেহেতু তারা ব্যবসা করবেন ভ্যাট তো অবশ্যই দিতে হবে, কিন্তু ভ্যাটের পরিমাণটা যেন তাদের সহনশীল হয় এবং যে ভ্যাটটা দিলে তারা যেন খুব সহজেই সেই ভ্যাটটা দেওয়ার পরও যেন ফ্যামিলি নিয়ে ভালোভাবে তারা বসবাস করতে পারেন। তাদের দাবি এটাই। খুলনার সুন্দরবন এলাকায় জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ সহ 8 জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন ছোট ডাগরাখাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় জিম্মি থাকা 8 জেলেকে। পাশাপাশি 1 নলা বন্দুক, 4 রাউন্ড তাজা কার্তুজ এবং 7 রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। জেলেরা জানায় মাছ ধরতে গেলে জলদস্যুরা তাদের গত 7 দিন ধরে জিম্মি করে রাখে। এ সময় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতনও করা হয় তাদের। কোস্টগার্ড জানায় উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Help those displaced people. SID and Bangladesh Bureau of Statistics are committed to building a stronger national data ecosystem that integrates population mobility, disaster impacts, and socio-economic indicators. But we also have a very strong landscape of administrative data. So how can we also build upon that? How can we better utilize that and bring that all together? বফুফে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে 10 বছরের জন্য যুক্ত হয়েছে নির্মাণ প্রতিষ্ঠান বিএসআরএম। এর আগে এত লম্বা সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানে চুক্তি করেনি ফেডারেশনের সাথে। বুধবার বফুফে ভবনে 2 পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় এই চুক্তিটি। দেশের ফুটবলকে বিকেন্দ্রীকরণ করতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানায় বিএসআরএম। খেলাটির উন্নয়ন অংশীদার হতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের লক্ষ্য প্রতিষ্ঠানটির। এরই মধ্যে আগামী বছরের ফুটবল বর্ষপঞ্জিকা দেয়া হয়েছে বিএসআরএমকে। সেখান থেকে বফুফের সাথে সমন্বয় করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা, পানিতে তলিয়েছে অনেক যানবাহন, চরম ভোগান্তিতে জনজীবন। বলা হচ্ছে প্রায় 5 বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাজনীতি প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ, রবিবার এবং বৃহস্পতিবার রাত 9টায়। ফুটবল, টেনিস অথবা অন্য যে কোনো খেলার খুঁটিনাটি, স্পোর্টস ওয়ার্ল্ডের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিশ্লেষণ, পর্দার অন্তরালের খবর, সবশেষ আপডেট নিয়ে প্রতিদিন আমরা আছি আপনাদের সাথে। স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল, প্রতিদিন রাত 8টায়। 120 বছরের পথ চলায় আমরা আছি বাংলার বাণিজ্যের সূচনা থেকে অর্থনৈতিক অগ্রগতির সাথে আধুনিক ব্যাংকিং সেবায়, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের সঙ্গী হয়ে, মানুষের পাশে থেকে উন্নয়নের গল্প লিখতে আমরা ছিলাম, আছি, থাকব বাংলাদেশের সাথে। আবার মারি ব্যথা। এলো পেপসোডেন্ট পরিবারের নতুন সদস্য, লবণের অনন্য ফর্মুলায় পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, যা মাড়ির সমস্যা প্রতিরোধে কার্যকর। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট। 120 বছরের পথ চলায় আমরা আছি বাংলার বাণিজ্যের সূচনা থেকে অর্থনৈতিক অগ্রগতির সাথে আধুনিক ব্যাংকিং সেবায়, উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের সঙ্গী হয়ে, মানুষের পাশে থেকে উন্নয়নের গল্প লিখতে আমরা ছিলাম, আছি, থাকব বাংলাদেশের সাথে। ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে দেশের সর্ববৃহৎ সিআরএম সেবা। তাই যখনই দরকার তখনই তুলুন টাকা। আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডটি সিআরএম মেশিনে প্রবেশ করান। আপনার পিন নাম্বার দিন। মেনু থেকে উইথড্রয়াল সিলেক্ট করুন। টাকার পরিমাণ লিখুন। ক্যাশ রিসিভ করুন। সেনাবাহিনীর রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সেনাবাহিনীর RVNDF ডিপোতে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি এই কোরের প্রযুক্তিগত উন্নয়নে নানা পরামর্শ দেন। পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় ভেটেরিনারি কোরের কার্যক্রমের প্রশংসা করেন আর্মি চিফ। এর আগে RVNDF কোরের 3য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন সাভার এরিয়া মেজর SM আসাদুল হক।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের প্রথম জাতীয় গণনা প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। দেশে এই প্রথম বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা একত্রে জানা গেল। গণনা অনুযায়ী বর্তমানে 49,55,527 জন মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত অবস্থায় আছেন। সেপ্টেম্বর-অক্টোবর 2025-এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে 29,000-এর বেশি তথ্যদাতার সাক্ষাৎকার নেওয়া হয়। অনুষ্ঠানে IOM বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো বলেন, দেশের 2/3 মানুষ 2020 সালের আগে বাস্তুচ্যুত হয়েছে, যা দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির চিত্র তুলে ধরে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি, প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত রয়েছে। IOM will do those things. The database of the displaced people and a tracking software which will help government and others to help those displaced people. SID and Bangladesh Bureau of Statistics are committed to building a stronger national data ecosystem that integrates population mobility, disaster impacts, and socio-economic indicators. But we also have a very strong landscape of administrative data. So how can we also build upon that? How can we better utilize that and bring that all together? বফুফে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে 10 বছরের জন্য যুক্ত হয়েছে নির্মাণ প্রতিষ্ঠান BSRM। এর আগে এত লম্বা সময়ের জন্য কোনো প্রতিষ্ঠানে চুক্তি করেনি ফেডারেশনের সাথে। বুধবার বফুফে ভবনে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় এই চুক্তিটি। দেশের ফুটবলকে বিকেন্দ্রীকরণ করতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানায় BSRM। খেলাটির উন্নয়ন অংশীদার হতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের লক্ষ্য প্রতিষ্ঠানটির। এরই মধ্যে আগামী বছরের ফুটবল বর্ষপঞ্জিকা দেয়া হয়েছে BSRM-কে। সেখান থেকে বফুফের সাথে সমন্বয় করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারী বৃষ্টি ও বজ্রপাতের কবলে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। মঙ্গলবার শহরটিতে তুমুল বৃষ্টিপাতে তলিয়ে গেছে কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক ও স্থাপনা। পানিতে তলিয়েছে অনেক যানবাহন। চরম ভোগান্তিতে জনজীবন। বলা হচ্ছে প্রায় 5 বছর পর এমন বৃষ্টিপাতের সাক্ষী হলো শহরটি। বৃষ্টি বন্যার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।